আমি বলি যে তার ছেলের বাচ্চা হয়ে গেল, করোনা ভাইরাস কিন্তু আমাদের এবার সিলেবাসে কিন্তু নাই। মানে একটা আলোচিত একটা ওই জন্য দিয়েছে, তারা অবশ্যই দেখে নেই, সমস্যা নেই। তাহলে বাকি যে 8 থেকে 15তম পর্যন্ত আমরা পরে এখানে নেই, 15তম পর্যন্ত যেগুলা এগুলো আমরা পরে আস্তে আস্তে তোদের পড়া দিয়ে দিয়ে এভাবে আদায় করে নেবো। শুনছিস? রোগ আর রোগের লক্ষণ গুলা এরপরে আছে ভাইরাল জনিত রোগ, পাইছিস কি? ভাইরাল জনিত রোগ সমূহ এগুলো আমরা বাসায় ক্লাস দিয়ে দিয়ে আদায় করে নেব, পাইছিস? তাহলে আমি যেগুলো মুস্তবিদ্যা একটু একটু আদায় করে নেওয়ার পর আপাতত যেহেতু 8 নম্বর পর্যন্ত দিয়েছি, 7 নম্বর পর্যন্ত দিয়েছি, তাই আপাতত আর বাকি কাজ দিচ্ছি না ভাইরাস থেকে। আমি আলোচনা শুরু করছি ব্যাকটেরিয়া থেকে। মানে স্যার এই 7 পর্যন্ত নৈবেদ্যিক আকারে ধরবেন। আর নৈবেদ্যিক আকারে জ্ঞান অথবা যে কোনো তত্ত্ব জানতে চান। আস্তে আস্তে এলে পড়াবে এলে ধরবে। একজন প্রশ্ন করতেছে বাকি নেই কেন কথা হে? এই ভাইরাস তো স্যার নির্মূল হয়ে গেছে স্যার, তাহলে আর ব্যর্থ কিভাবে হলো স্যার? কিভাবে তাহলে বলছে লাইনটা পুরো লাইনটা পড়। হচ্ছে এই ব্যবস্থায় বিশ্বস্ত এই ব্যবস্থা কি আমি বলি ভাইরাস এই ব্যবস্থা বলতে এগুলা ভাইরাস কি বোঝাচ্ছে না, তার আগে কথা আছে লোক মারা গেছে স্যার, এটা বলছে লাইনটা দেখেন না কথা দিলেন 6 নাম্বারটা স্যার মানে স্যার ইবোলা ভাইরাস ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছে, তাই তো? প্রাদুর্ভাব কমছে এমনিতে। হ্যাঁ হ্যাঁ বলো বলো। প্রাদুর্ভাব কমে গেছে। করোনা ভাইরাস এবার কোশ্চেন কর। ব্যর্থ হয়েছে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। বলছি কি বলছি কি যে ভাইরাসের সংক্রমণ ব্যর্থ হয়েছে, ভালো করে বুঝে দেখ। বলছি কি এই যে একটা কথা বলছে বিশ্ব এর ব্যবস্থাপনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যবস্থাপনায় সম্পূর্ণ এটা হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যবস্থাপনায়। তোমার আমি তো ডাকবি তখন এখানে কেন লেখা করোনা ভাইরাস 1960-এর দশকে প্রথম আবিষ্কৃত হয়, প্রথম দিকে মুরগির মধ্যে সংক্রমণ। এবং একটা পুরাতন ফেসবুকে দিয়েছিল তো অনেক আগে, আমি এটা একবার দেখা দিয়েছে, এবং এখন থেকে আরো 20 বছর না কত বছর পর আবার একবার করোনা সেই মহামারী দেখা দেবে। এবং একজন ভবিষ্যৎবাণী করে গেছে ইয়াটা ফেসবুকে এক দিয়েছিল, জানি না সত্য না মিথ্যা। এখনই মহামারী শেষ হয়নি, আবার অ্যান্টিভাইরাস থাকবে সমস্যা। হ্যাঁ হ্যাঁ যাই হোক উনি ভবিষ্যৎবাণী করে গেছে সেটা। এমনও হতে পারে যে কিছু অ্যান্টিবায়োটিক যেমন জেনারেশন টু জেনারেশন নিষ্ক্রিয় হয়ে পড়ে, যেমন সেকেন্ড জেনারেশনের যে অ্যান্টিবায়োটিক গুলা সেগুলা অনেকটাই এখন নিষ্ক্রিয়, চলে না, বুঝো নাই? এমনও হয়তো বা হতে পারে। যাই হোক এ বাবা এটা এটা লিখতে উল্টাপাল্টা করে ফেলছে। এটা হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যবস্থাপনায়। স্যার স্বাস্থ্য সংস্থাপনায় তো আছে ব্যর্থ হয়েছে তো, অনেকগুলো মানুষ মারা গেছে ওইটা করোনার জন্য কতজন মারা গেল। দেখো পুরো লাইনটা দেখো কি বলছে। বলছে কি বলছে এই আগের পৃষ্ঠায় এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে 1976 সালে আফ্রিকায় কঙ্গোর ইবোলা নদীর তীরে প্রথম এক কৃষক মারা যায়। উক্ত রোগী মারা গিয়েছিল চোখ, কান, নাক, গলা রক্তক্ষরণ হয়ে, পাইছে? তখন উক্ত নদীর নাম অনুসারে ওই ভাইরাসের নামকরণ করা হয় ইবোলা ভাইরাস। স্পর্শের মাধ্যমে নতুন ব্যক্তি আক্রান্ত হয়, আক্রান্ত হওয়ার 2 থেকে 21 দিনের মধ্যে রোগীতে লক্ষণ প্রকাশ পায়, পাইছে? 2014 সালে শেষ এবং 15 সালে প্রথম প্রান্তে পশ্চিম আফ্রিকার গিনি, সিয়েরা লিওন, লাইবেরিয়া ও তৎসংলগ্ন এলাকা মহামারী আকারে ইবোলা ছড়িয়ে পড়ে। 250 স্বাস্থ্যকর্মী সহ প্রায় 11,000 লোক মারা যায়। এ পাইছিস কি? বলছে স্পর্শের মাধ্যমে। বলছে এর ব্যবস্থাপনায় বলতে এখানে ভাষাটা ঠিক আছে, এর ব্যবস্থাপনায় বলতে কার বোঝাচ্ছে? এটা হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর ব্যবস্থাপনায়
এটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। দেখ এখানে ভাষাটা ইনকমপ্লিট। এখানে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এর ব্যবস্থাপনায় এই ভাইরাসের সংক্রমণ পরবর্তীতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। কথাটা ছিল এমন হবে। কথা বুঝছো? যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন এর উপর হস্তক্ষেপ করছে, এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তখন এটা সম্পূর্ণরূপে মানে এই স্বাস্থ্য ভাইরাসের সংস্থায় সংক্রমণ ব্যর্থ ব্যর্থ হচ্ছে। হয়েছে। কথাটা হবে এমন। এখন কি এই ভাইরাস আছে তেমন? না। তাহলে যদি ভাইরাস ব্যর্থ হয়, এখানে হচ্ছে এ ব্যবস্থায় মানে ওই সময় যে ব্যবস্থা ছিল তখন ব্যর্থ হয়ে গেছে, পরবর্তীতে পাতে পারে এই ব্যবস্থা বলতে কার? বিশ্ব স্বাস্থ্য সংস্থা। না না না, কথাটা কিন্তু এমন স্যার নয়। কথাটা তো এমন হতে পারতো যে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগটা নির্মূলে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল, এরকম তো হতে পারতো। আচ্ছা তোরা বলতো স্যার এটা ভাববেন তো স্যার। না না না, একটু বোঝা দরকার। আচ্ছা ব্যবস্থাপনায় দিয়েছে, এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যবস্থাপনায় আবার এই মহামারী হয় নাকি? মেনে নেওয়ার মতো নাকি? ব্যবস্থাপনায় মানে কারো তত্ত্বাবধানে থেকে এটা ব্যর্থ হয়েছে, এটা কি সম্ভব নাকি বলতো? না না, ও তারপরে যেহেতু জটিলতা বাড়ছে। হ্যাঁ দেখো, এরপরে তাহলে আমরা শুরু করছি আজকে ব্যাকটেরিয়া নিয়ে। আমাকে যদি প্রশ্ন করে ব্যাকটেরিয়া কি, মনে রাখ ব্যাকটেরিয়া একটা আণুবীক্ষণিক এককোষী জীব, তাই না? তাহলে এ বাবা আমাকে যদি প্রশ্ন করে ব্যাকটেরিয়া কি বললাম? ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক প্রাককেন্দ্রিক জীব। প্রাকৃতিক কথাটা ঢোকাও, এককোষী আণুবীক্ষণিক প্রাককেন্দ্রিক জীব। পারবো না কথা? আচ্ছা এই ভাইরাস আর ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য আসে, তার আগে আমরা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো আগে আমাদের জেনে নিতে হবে, তারপরে তো আমরা পার্থক্যে যাবো। এটা সর্বপ্রথম বিজ্ঞানী অ্যান্টনি ভন লিয়েনহুক এই ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করছেন। তারপরে বিজ্ঞানী লুই পাস্তুর এখানে সবচেয়ে বেশি গবেষণা করেছেন এবং পাস্তুরাইজেশন প্রক্রিয়া চালু করেছেন। এটা এই পাস্তুরাইজেশন কি? বাবা যখন ব্যাকটেরিয়ার সহযোগে অর্থাৎ বিশেষ করে দুগ্ধজাত খাবার সংরক্ষণের জন্য ব্যাকটেরিয়াকে ব্যবহার করে একটা বিশেষ প্রক্রিয়ার নাম হলো পাস্তুরাইজেশন। যখন ব্যাকটেরিয়ার সহযোগে দুগ্ধজাত বস্তুগুলোকে সংরক্ষণ করা হয়, ওই ব্যাকটেরিয়া থেকে বিশেষ প্রকার এনজাইম ক্ষরণ হয়, যা ওই দুগ্ধজাত খাবারকে সংরক্ষণের কাজে ব্যবহার করে থাকে। এই প্রক্রিয়ার নাম দেন, যেহেতু ওই বিজ্ঞানী লুই পাস্তুর, তার নাম অনুযায়ী নাম দিচ্ছে পাস্তুরাইজেশন। এক্ষেত্রে দেখ এই ব্যাকটেরিয়ার যে শাখায় অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে ব্যাকটেরিওলজি বলা হয়। আর ব্যাকটেরিওলজির জনক ঘোষণা করা হয় বিজ্ঞানী সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন যেহেতু লুই পাস্তুর, তারপরে আরো আছে রবার্ট কক, আর আবিষ্কার করছেন তো হলো লিয়েনহুক। এদের মধ্যে বিজ্ঞানী লুই পাস্তুরকে সম্ভবত জনক নামে ঘোষণা করা হয়। হ্যাঁ স্যার, আধুনিক ব্যাকটেরিওলজির জনক আছে। হ্যাঁ স্যার ওই রবার্ট হুকের উপরে। লুই পাস্তুর অনেকে আধুনিক স্যার রবার্ট হুকের উপরে লাইনটা। ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর স্যার এই যে ব্যাকটেরিয়া তত্ত্ব প্রতিষ্ঠার কারণে এই লুই পাস্তুরকে আধুনিক বিজ্ঞানের জনক বলতে চান। কেরা চায়? লুই পাস্তুরকেই তো বলে। হ্যাঁ স্যার বলতে স্যার মনে বলে স্যার হবে। দেখো তাহলে জীববিজ্ঞানের যে শাখায় ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? ব্যাকটেরিওলজি। আর ব্যাকটেরিওলজি বলা হয় কাকে? লুই পাস্তুরকে। মনে থাকবে? এই প্রশ্ন তাহলে আসবে না স্যার। স্যার মোবাইলে সার্চ দে, সারা দিচ্ছে। সারা না রইলে ঠিক আছে।
মিউট কর লুই পাস্তুর আচ্ছা না আমি তো তাই জানি যে লুই পাস্তুরকে জনক বলা হবে কেন দিবে হ্যাঁ রবার্ট কক পাইছিস আমার কাছে আইডিয়া আছে কোন জায়গায় আমার কথা মনে হয় আমি তো রেডি আসেন আমরা পরে কথা বলছি তাহলে দেখ এ বাবা আমরা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো যদি দেখি তাহলে আমরা পার্থক্য বের করা আমাদের দ্বারা ইজি হবে আমরা ব্যাকটেরিয়ার প্রথম বৈশিষ্ট্য দেখ ব্যাকটেরিয়া আকারে অত্যন্ত ছোট এরা এককোষী আর ভাইরাস কি ছিল আমি বলে যাচ্ছি খালি মিঠুনকে দাঁড় করাবো কারণ ওই আজকে আসছে দিকে পড়া ভালো হচ্ছে না আজকে যাক কোনো জমজমাট পড়া নাই আচ্ছা স্যার মেল মিল এরপরে 2 নম্বর বলছে এরা এককোষী তবে এরা কলোনি বা দলবদ্ধভাবে বসবাস করতে পারে ব্যাকটেরিয়া আদিকেন্দ্রিক নালে প্রোক্যারিওটিক আদিকোষী বলছে রাইবোসোম থাকে শুধু 70s এছাড়া অন্য কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকবে না কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন এর সাথে মুরামিক অ্যাসিড আর টিপিক অ্যাসিড থাকে আর ভাইরাসটা জড়িত হয় শুধুমাত্র কি দিয়ে মানে বাহ্যিক আকারটা গঠন দিয়ে ক্যাপসিড আবরণ প্রোটিনযুক্ত আবরণ দিয়ে এদের বংশগত উপাদান দ্বিসূত্র কার্যত বৃত্তাকার ডিএনএ যেহেতু আদিকোষীদের বৈশিষ্ট্য হলো নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ থাকে বাট ভাইরাস ক্রিয়ে ডিএনএ অথবা আরএনএ যে কোনো একটা থাকে এরপরে বলছে যে এখানে একটা কথা বলছে ব্যাকটেরিয়ার কোষে ডিএনএ অবস্থান অঞ্চলকে কি বলে নিউক্লিওয়েড অঞ্চল বাদে তো ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে বিদ্যমান ডিএনএ কে নিউক্লিওয়েড বলে একবারে বলে ফেলছি বলছে এদের বংশবিস্তার এখানে বলছে অঞ্চল আর এক জায়গায় ডাইরেক্ট বলছে আদিকোষের সাইটোপ্লাজমে অবস্থিত নিউক্লিয় বস্তুকে নিউক্লিওয়েড বলে এটা কোন অধ্যায় আছে প্রথম অধ্যায় হ্যাঁ প্রথম অধ্যায়ে দেওয়া আছে বাড়ি বাড়ি আদিকোষের ওখানে দেখ প্রথম অধ্যায়ের আদিকোষ আদিকোষের বৃত্তাকার ডিএনএ আমাদের কাছে 4 পৃষ্ঠা স্যার এক দাঁড়াইছেন যেটা প্রশ্নগুলো সেটা তো না জানিয়ে আবার দেখ ওখানে বলছে আদিকোষের বৃত্তাকার ডিএনএ যা মুক্তভাবে ছড়ানো থাকে তাকে নিউক্লিওয়েড বলে তাহলে মেইনলি ডিএনএ কাকে না অঞ্চল বাদ দেয় তাহলে আমরা বলবো আদিকোষে সাইটোপ্লাজমে অবস্থিত ডিএনএ কে কি বলে নিউক্লিওয়েড আচ্ছা এরপরে 6 নম্বরে দেখ এদের বংশগতির প্রধান প্রক্রিয়া কি রে বিভাজন বা বাইনারি ফিউশন পাইছিস আর ব্যাকটেরিয়াতে প্রায় 30 মিনিট সময় লাগে বলছে ব্যাকটেরিয়ার বিভাজন প্রক্রিয়া প্রায় 30 মিনিট সময় লাগে আর এতে সময়টা আমার ফ্যাক্ট না প্রক্রিয়াটা আমার ফ্যাক্ট ব্যাকটেরিয়া কোন প্রক্রিয়ার সংখ্যা বৃদ্ধি করে আর ভাইরাস বলছে এদের কত পজিটিভ স্যার ভাইরাসে তো 30 মিনিটে 300টা দেখো হ্যাঁ সংখ্যা বৃদ্ধির হাত তো আরো বাবা দেখ বেশিরভাগ ভাইরাসগুলায় কোনো কোষের মধ্যে তো অবশ্যই ঢুকতে হবে তবে তার মধ্যে বেশিরভাগ ভাইরাসগুলার সংখ্যা বৃদ্ধির জন্য বেছে নেয় হলো ব্যাকটেরিয়াকে কথা বুঝছো স্যার ইগোলি ব্যাকটেরিয়া বেশিরভাগ ইগোলি ব্যাকটেরিয়ায় বেশিরভাগ ক্ষেত্রে পোষক তার কারণ আমাদের দেহে যতগুলো ব্যাকটেরিয়া আছে তার মধ্যে ইগোলি ব্যাকটেরিয়ার সংখ্যা সবচেয়ে বেশি যেটা আমাদের কোলনে পাওয়া যায় সব জায়গাতে ইগোলি ব্যাকটেরিয়া কথা বুঝছো হ্যাঁ দেখো এরপরে বলছে এরা সাধারণত বেসিক রং ধারণ করতে পারে পাইছিস বেসিক রং কি আমার দিকে তাকা দেখ হ্যান্স ক্রিস্টিয়ান গ্রাম একজন বিজ্ঞানীর নাম এই হ্যান্স ক্রিস্টিয়ান গ্রাম ইনি একটা পরীক্ষা করেছিলেন তিনি প্রথমে কিছু ব্যাকটেরিয়াকে একটা স্যালাইডে নিলেন মনে কর এ বোঝে সেটা কি লাগবে এটা বোঝা দরকার না এটা বোঝা দরকার আমার এই কথাগুলো বলা দরকার দেখ বাবা একটা স্যালাইডে কিছু ব্যাকটেরিয়া নেন এই ব্যাকটেরিয়াগুলোর উপর প্রথমে তিনি ক্রিস্টাল ভায়োলেট রং ঢেলে দেন
কয়েক ফোঁটা ক্রিস্টাল ভায়োলেট দেন, দেওয়ার পর স্পিড ল্যাম্প জ্বালানো ছিল, তার উপর দিয়ে এই স্লাইডটাকে এভাবে কয়েকবার চালনা করেন। তাতে কি লাভ? তাপের কারণে ব্যাকটেরিয়াগুলা সেখানে ফিক্সড হয়ে যায়, হিট শক। তবে হিট শক পুরো আলাদা সিস্টেম, এটাতে সামান্য হিট প্রদান করা আর কি। যখন দেওয়া হলো, দেওয়ার পর কিছু মানে এর উপর দিয়ে একটু পানি ঢেলে দেওয়া হয়। পানিটা এমন ভাবে ঢালা হয়েছিল যেখানে ব্যাকটেরিয়া রাখা হয়েছে তার উপরে ডাইরেক্ট নয়, স্লাইডের উপরের দিকে যেন পানিটা অল্প গড়ায় চলে যায়। পানিতে যখন ধুয়ে ফেলা হলো তখন এটাকে স্লাইডে নেওয়া মানে স্লাইডটাকে মাইক্রোস্কোপে নেওয়া হলো। দেখা গেল ওখানে যতগুলো ব্যাকটেরিয়া আছে তার কিছু ব্যাকটেরিয়া ওই ক্রিস্টাল ভায়োলেট এর রং ধারণ করছে, আর কিছু ব্যাকটেরিয়া ক্রিস্টাল ভায়োলেট রং ধারণ করে নাই। কথা বুঝছো? তিনি তারপরে আবার সেখানে ক্রিস্টাল ভায়োলেট রং ঢালে দিলেন, আবার ফিক্স করলেন, ধুয়ে ফেললেন। দেখলেন তখনও ওই ভাইরাসগুলো ক্রিস্টাল ভায়োলেট রং ধারণ করে না। উনি ভাবছিলেন রং হয়তো পৌঁছেই নাই। তারপরে তখন তিনি ওর ওপর ওই ক্রিস্টাল ভায়োলেটের পরিবর্তে স্যাফরানিন নামক লাল রং যোগ করেন। তোরা যদি গালাদাশারি কলেজে বোটানিক ল্যাবে আমাদের পেপারে দেখবি ওখানে অনেকগুলা ক্রিস্টাল ভায়োলেটের কৌটা দেওয়া আছে, টেবিলে সাজানো আছে, স্যাফরানিনের কৌটা সাজানো আছে। তারপর হচ্ছে বার্নার অর্থাৎ হাতে পাম্প করা ঝর্ণা দেওয়া আছে, চাপ দিলে শিরশির করে পানি যাবে, এরকম কিছু পথ দেওয়া আছে ওখানে। যখন স্যাফরানিনের লাল রং দেন তারপর আবার ফিক্সড করেন, মানে আলো লাইটের উপর দিয়ে চালনা করেন, এবং পানিতে ধুয়ে ফেলে যখন আবার মাইক্রোস্কোপে দেন তখন দেখেন যে ভাইরাসগুলা দুইবার চেষ্টা করার পর ভাইরাস মানে ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াগুলো দুইবার রং দেওয়ার পরেও ক্রিস্টাল ভায়োলেট রং ধারণ করে নাই, তারা স্যাফরানিনের লাল রং ধারণ করছে। কথা বুঝছেন? তখন তিনি প্রমাণ করেন, মানে ওই ভাইরাসগুলোকে আরো গবেষণা করেন। গবেষণা করে দেখেন প্রথম যে ভাইরাসগুলা ক্রিস্টাল ভায়োলেট রং ধারণ করেছিল তাদের পেপটিডোগ্লাইকান যে স্তরটা আছে কোষপ্রাচীরের গাঠনিক উপাদান, এটা অনেক পুরু। এরা এই পেপটিডোগ্লাইকানে থাকা উপাদানগুলা ক্রিস্টাল ভায়োলেট রংকে শোষণ করতে পারে, সে কারণে এরা শোষণ করে। তখন এই ব্যাকটেরিয়াগুলোর নাম দেন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। গ্রাম কেন? তার নাম ছিল ক্রিস্টিয়ান গ্রাম। আর উনি যে রঞ্জক পদার্থটার নাম দিয়ে মানে দিয়ে ব্যবহার করেছেন, এই রঞ্জক প্রথম যে রঞ্জক পদার্থ দিয়েছিলেন ওটাকে বলা হয় বেসিক রং। যারা এই বেসিক রং ধারণ করে সেই ব্যাকটেরিয়ার নাম দেন গ্রাম পজিটিভ, আর যারা ওই বেসিক রং ধারণ করেন নাই তার নাম দেন গ্রাম নেগেটিভ। কথা বুঝতে পারছেন? স্যার ওই রংটা ধারণ করেনি কেন? ধারণ করছে। পরে যারা দেখলেন যে ব্যাকটেরিয়াগুলা গ্রাম পজিটিভ অর্থাৎ গ্রাম নেগেটিভ অর্থাৎ ক্রিস্টাল ভায়োলেট ধারণ করেনি, তাদের পেপটিডোগ্লাইকান স্তরটা অনেক পাতলা। শুধু পাতলাই নয়, তার বাইরে ফসফোলিপিডের একটা স্তর আছে। আবার আসতেছি, এই ফসফোলিপিড স্তরটা স্যাফরানিনকে ধারণ করতে পারে। আসতেছি আবার অর্ধেক দেবো, অর্ধেক দেবো, 300 টাকা দেবো। কেমন এটা না অর্ধেক দেওয়া স্যার খুব ওরা তো প্রথম মাসে অর্ধেক দিচ্ছে, ওরা পরে আসছিল 10 তারিখে আসছিল মনে হয়। অর্ধেক দিয়েছে, অর্ধেক না 400 টাকা দিচ্ছে। সাড়ে করছে তোমরা 400 দিও, একবার 900 দিই, একবারে 900 দিলাম এই মাসে সব 600 কি কথা কই নেই সব ভাই ফিরবে 250 টাকা রে ভাই। তুই যে 525 টাকা আমি সাইকেল চালাতে আছি, হাঁটিয়ে যাব ঠান্ডা লাগে। তাহলে বস দূরে দেশ তো গরম লাগে, আমার পরে ওদের একটাই বোঝা রাখে দোকান বুঝে কথা বলছে এরা সাধারণত বেশি রং ধারণ করতে পারে। স্যার 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 ধারণ করতে পারে, ব্র্যাকেট দিচ্ছে গ্রাম পজিটিভ বা নেগেটিভ। নেগেটিভ হলে তো পাবে না। আগে কিন্তু বলছে সাধারণত, তার মানে এজন্য বলছে যারা ধারণ করে তারা পজিটিভ, বেশিরভাগগুলোই পজিটিভ। এরপরে ফার্স্ট ভাইরাসের যেগুলো মানে পজিটিভ আছে ওগুলো শুধু ক্রিস্টালাইনটা দিতে পারবে।
যেহেতু বেসিক রং মানে উনি যেটা দিয়ে টেস্ট করেছেন এটা বেসিক রং তার সাপেক্ষে দেখানো হয়েছে এটা মানে পরে যেটা দিছিল ওটা দিল কি ওরা কিন্তু হ্যাঁ ওরা কিন্তু ইয়া ধারণ করে না মানে পরেরটা না একবার না করে আগেরটাই হবে হ্যাঁ হ্যাঁ ভারতটাকে ওই জন্য বেসিক রঙের কথা বলছে ফার্স্ট ভাইরাসের প্রতি খুবই সংবেদনশীল হবে তো ফার্স্ট ভাইরাস এদেরকে ধ্বংস করে দেয় এই জন্য তাকে দেখে সালাম রাখবে ব্যাকটেরিয়া কোন ব্যাকটেরিয়া বাবা দেখ একটা কথা ওখানে ইকোলি ব্যাকটেরিয়া দেখেছে বাট সবাই কি ইকোলিকে আক্রমণ করবে না বেশিরভাগ ক্ষেত্রে ইকোলিকে আক্রমণ করে কিন্তু ভাইরাসের তো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাকে ধ্বংস করতে পারে সংবেদনশীল করে। এরপরে দেখ এদের অধিকাংশই অজৈব লবণ জারিত করে শক্তি সংগ্রহ করে আর দেখ একটা কথা কিছু ব্যাকটেরিয়া আছে যারা পরজীবী কিছু ব্যাকটেরিয়া আছে যারা জৈব বস্তু থেকে শক্তি সংগ্রহ করে যেগুলো জৈব বস্তু থেকে শক্তি সংগ্রহ করে সেই জৈব বস্তুকে বিশ্লিষ্ট করতে হয় না আমি যখন মারা যাব আমার দেহে যদি বিশ্লিষ্ট করতে যায় আমাদের কি লবণ আছে না বিভিন্ন জৈব বস্তু আছে না সেটাকে ভেঙে ফেলতে হবে তারপরে সে পুষ্টি পাবে সেটাকে বলছে ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য অন্তরেণু হ্যাঁ ব্যাকটেরিয়ার বাহিরে শক্ত প্রাচীর গঠিত হয় এই শক্ত আবরণটাকে সিস্ট আবরণী বলা হয় আর সিস্ট আবরণীর ভিতরে এটা থাকে এই অবস্থায় এটাকে কি বলা হয় অন্তরেণু আর যদি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ইয়েস ঠিক আছে তুমি খাবার আনন্দ করবে আচ্ছা আমি খাবো আমার এদিকে আসলে কি আসলে কি না যাবো না কিন্তু একই কালার যে হয়ে গেল অন্য কাজটা করলে বেটার হতো না না অন্য নাই হেভি লাগছে আরো বাপরে আরে ঠিক আছে ভালো হয়েছে কি হাত চলে না না হ্যাঁ হ্যাঁ বাবা এরপরে বলছে তাহলে দেখ যেহেতু বাইরে যেটা সিস্টাবরণী তৈরি হয় এটা প্রতিকূলতা সংকীর্ণ কিরকম প্রতিকূল হ্যাঁ কিরকম প্রতিকূল কিরকম প্রতিকূলতা হ্যাঁ যেমন অধিক তাপমাত্রা লবণাক্ততা বা অন্য কোনো রাসায়নিক পদার্থের প্রভাব যখন ভাইরাসটা যখন ব্যাকটেরিয়া ইয়া করে তখন ওরা সিস্ট কেন গঠন করে লক্ষ্য করো একটা কথা বাবা আচ্ছা তোরা দেখতো ওই কি তাৎক্ষণিক ভাবে তৈরি করতে পারে যখন ভাইরাস আসবে তাৎক্ষণিক ভাবে কি তৈরি করতে পারবে সেটা অন্তরেণু কখনই না আস্তে আস্তে যখন তাপমাত্রা বাড়তে থাকে রাসায়নিক পদার্থের প্রভাব সে যখন বোঝে যে না এটা সমস্যা আবার করতে পারে তখন তার নিজের সেফটির জন্য আস্তে আস্তে এটা এটা দীর্ঘ সময়ের অবশ্যই লং টাইম এটা স্যার তখন কি সিস্টাবরণিক ভাইরাস কখনো প্রবেশ করতে পারে না তখন কিন্তু পারবে না স্যার তাহলে সিস্টাবরণিকের এটা তো একটা মূলত কাইটিন নামক আবরণ কথা বলছো এটার ভেতরে সহজে ওই জন্য সে আত্মরক্ষার জন্য এটা ব্যবহার করে থাকে কিন্তু একসময় ভাইরাস আসছে তাৎক্ষণিক ভাবে কিছু তৈরি করতে পারবে জীবনও না স্যার তাহলে অ্যান্টিবায়োটিক্স এর ক্ষেত্রে কি হয় স্যার যখন ছত্রাক যখন স্যার এনজাইম গুলো হয় তখন তো ব্যাকটেরিয়া মারা যায় স্যার আবার বল অ্যান্টিবায়োটিক্স এর ক্ষেত্রে মানে ছত্রাকের রাসায়নিক লক্ষ্য কর একটা কথা বাবা অ্যান্টিবায়োটিক্সের ক্ষেত্রে কিন্তু যখন বলা হয় সহ অবস্থান করতেছে একজনকার নির্গত রাসায়নিক পদার্থ দ্বারা আর একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে অথবা মারা যাচ্ছে হয় ক্ষতিগ্রস্ত হচ্ছে অথবা মারা যাচ্ছে সেক্ষেত্রে ভাইরাস যে মারাই যাবে এমনটা তো নয় তার বিদ্যুৎ ব্যাহত হচ্ছে সেটা কি ক্ষতি না কলোনি বিদ্যুৎ ব্যাহত হচ্ছে সেটা কি তার ক্ষতি না কেন সংখ্যা বৃদ্ধি ব্যাহত হবে না অবশ্যই তো সেটা ক্ষতি কেন নয় ওখানে বলছে বৃদ্ধি ব্যাহত হয় অথবা মারা যায় একটা ক্ষতি হলেই হলো কারণ এরপরে দেখ এরা -17 থেকে বলছে 80 ডিগ্রি মানে ডিগ্রি সেন্টিগ্রেড দেখছি কই -17 আর কই আবার 80 এর মধ্যে বাঁচতে পারে ক্রোমোজোম না থাকায় মাইটোসিস অথবা মায়োসিস ঘটে না এদের কি ক্রোমোজোম আছে বিদ্যাকার ডিএনএ বলছে এদের বাধ্যতামূলক বায়বীয় অবায়বীয় মানে অক্সিজেন থাকলে বাঁচবার নাই এমন কিছু ব্যাকটেরিয়া আছে যারা বাধ্যতামূলক অবায়বীয় মানে অবশ্যই অক্সিজেনের অ্যাক্সেসটা থাকতে হবে তারপর মাটির অনেক গভীরে থাকে এরা কথা বুঝছো অক্সিজেন থাকলে এরা বাঁচবে না আবার কিছু আছে সুবিধাবাদী অবায়বীয় মানে মেইনলি অবায়বীয় তবে অক্সিজেন থাকলেও বাঁচতে পারে আর কিছু আছে বাধ্যতামূলক বায়বীয় মানে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না উদাহরণ দিলে স্যার ব্যাকটেরিয়া তো আণবিক দেখি আমি বুঝবো এটা কেমন দেখাই তো যাবে না ইকোলি ব্যাকটেরিয়া বায়বীয় ব্যাকটেরিয়া কেন এটা আমাদের দেখে থাকা যায় হ্যাঁ স্যার প্রকরণ আর পরিস্থিতি আর প্রকরণ মানে জাত আর ভাইরাসের প্রকরণ আর পরিস্থিতি বাবা দেখো একটা কথা
এই প্রকরণ মানে হলো জাত, আর পরিবর্তী কিন্তু তোমরা জানো মিউটেশন। হ্যাঁ, মিউটেশন আমরা জানি না, সেই জন্য আস্তে আস্তে চেঞ্জ হয়। আমরা তো ইকোলি মানে করোনা ভাইরাসে সেটা দেখতেছি যে জিনোম চেঞ্জ হয়ে যাচ্ছে। এ বাবা আরো বলো বাবা, দেখা একটা কথা, আমাদের সিলেবাস নাই বিধায় এটা আলোচনা করি। ফ্যামিলি কিন্তু প্রজাতি আলাদা আছে না, পৃথিবীতে সব ভাইরাস কি একই প্রজাতি? জীবন না, যেহেতু প্রজাতি আছে তার অবশ্যই তার বংশ আলাদা আছে, তাই না কথাটা? আর আমরা তো এক জায়গায় দেখেছি যে ভাইরাস প্রকরণ তৈরিতে সক্ষম। প্রকরণ মানে কি? জাত। এক বংশের ভাইরাস অন্য জাতের ভাইরাস তৈরি করতে পারে, আর সেটা সম্ভব হয় তার জিনোমের চেঞ্জের কারণে। সবাই পারে না, যে ভাইরাস তার জিনোম চেঞ্জ করতে পারে তারাই এটা পারবে। আচ্ছা বাবা, তাহলে ভাইরাস আর ব্যাকটেরিয়ার তাহলে আমরা পার্থক্যগুলো বলতে পারি। আর বলতো এই বৈশিষ্ট্যগুলো কি শিক্ষার জন্য আসবে কখনো? আমাদের বলা দরকার ছিল, তাই আমরা বললাম মাত্র। তাহলে পার্থক্য কি? ভাইরাস অকোষীয় বা ব্যাকটেরিয়া কোষীয়, তাই না? এরপরে বলবো ভাইরাস সজীব দেহের বাহিরে বংশবৃদ্ধিতে অক্ষম, কিন্তু ব্যাকটেরিয়া সজীব দেহের বাইরেও বংশবৃদ্ধিতে সক্ষম। হ্যাঁ, এরপরে বলবো ভাইরাসে নিউক্লিক বস্তু হিসাবে ডিএনএ অথবা আরএনএ থাকে, আর ব্যাকটেরিয়াতে শুধু কি থাকে? ডিএনএ থাকে। এরপরে বলবো যে ভাইরাস শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দ্বারা গঠিত, অথবা ভাইরাসের বাহ্যিক কাঠামো ক্যাপসিড আবরণী দ্বারা গঠিত হয়, আর ব্যাকটেরিয়ার বাহ্যিক কাঠামো প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান, এর সাথে মুরামিক অ্যাসিড ও টিপিলিক অ্যাসিড থাকে। মুরামিক অ্যাসিড এবং টিপিলিক অ্যাসিড, এগুলো হলে হবে না আমাদের। বাকি ব্যাকটেরিয়ার গঠনে আজকে যাবো না। আল্লাহ হাফেজ।